সকাল তখন ৮টা বাজে। জানলা থেকে পর্দা ভেদ করে রোদ এসে ঘরের মেঝেতে পড়ছে। ভাস্করের ঘুমটা ভেঙে গেল। আসলে একেবারে বড় রাস্তার ধারে অনিরুদ্ধর বাড়িটা, তাই সকালের কর্মব্যস্ত শহরের তীব্র কোলাহল মাঝে মধ্যেই শান্তির ব্যাঘাত ঘটায়। ঘুম থেকে উঠে ভাস্কর জানলার পর্দাটা সরালো, আর সাথে সাথে ঘরের গুমোট ভাব কাটিয়ে দিয়ে নির্মল রোদ ঘরটাকে আরও যেন আলোকিত করে তুলল। সবেমাত্র ঘুম থেকে উঠেছে, বাইরে এসে দেখে অনিরুদ্ধ নিজের অভ্যাস মতো সেই কাক ভরে উঠে হাতের দৈনিক সংবাদপত্রটা নিয়ে এক মনে পড়ছে। ভাস্করকে দেখে সে মৃদু হেসে বলে উঠল, এই যে ভাস্কর, তোর আর বেলার দিকে ওঠার অভ্যেসটা গেল না। একজন গোয়েন্দার সহকারী হওয়া সত্ত্বেও তোর এই বদ অভ্যেসটা থেকেই গেল। সকালে ওঠার দরকার আছে ভায়া। সকালে উঠতে পারলে, একটু হাঁটাহাঁটি করলে শরীর মন দুই সুস্থ থাকে। কি যে বলো অনিরুদ্ধ দা, আমি কি সকাল সকাল উঠি না? তদন্তের কোনো কাজকর্ম থাকলে যে কোনো সময় ডাকা মাত্র বিছানা ছেড়ে দিই, আর তোমার সাথে সেই সব স্থানে ঘুরে বেড়াই যেখানে তুমি যেতে বলো। সম্প্রতি ওই জালিয়াতির কেস, ওইটা সমাধান করার পর হাতে কোনো কাজ না থাকার ফলে নিজের মতো একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর তাছাড়া আরেকটা কারণ আছে, দীর্ঘদিন ধরে কোনো বই পড়িনি, তাই হাতের কাছে ওই ছত্রপতি শিবাজির জীবনীটা পেয়ে আমি তো কালকে রাতে ওতেই মশগুল ছিলাম, ফলেই আমার ঘুমোতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সে যাই হোক, বৌদিদিমণি কই? তার হাতের এক কাপ চা খেলেই আশা করি ঘুমের রেস্টটা কেটে যাবে। বৌদিদিমণি, ও বৌদিদিমণি, কই গেলে গো? দাও দেখি তোমার হাতের এক কাপ স্পেশাল চা, খেলে তাহলে আলস্য পরিত্যাগে সুবিধা হবে। হেসেল ঘর থেকে একটা নূপুরের ছমছম শব্দ ভেসে এলো। অনিরুদ্ধ স্ত্রী সঞ্চারী ট্রে হাতে সকালের জলযোগটা রাখলো টেবিলের উপর। সেটার দিকে একবার দৃষ্টিপাত করে ভাস্কর অনিরুদ্ধকে বলল, কি এত সংবাদপত্র দেখছো? আমাদের কাজের কোনো সংবাদ আছে নাকি? যদি থাকে তাহলে দাও তো দেখি। কাগজটার পৃষ্ঠা উল্টে একবার অনিরুদ্ধ ভ্রু কুঁচকে কাগজের একটা বিশেষ অংশে তাকিয়ে বলে উঠল, দেখার মতো অনেক কিছুই আছে, কেননা হরদম অপরাধ হচ্ছে ভাস্কর। কিন্তু ব্যাপার কি জানিস, এই অপরাধগুলো এতই নগণ্য যে কেউ গ্যাঁটের কড়ি খসিয়ে গোয়েন্দা রাখবে না। স্থানীয় থানার পুলিশ কর্মী হাতের কাছে প্রমাণ পেয়ে যাচ্ছে, আর সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই খুনিকে ধরে নিচ্ছে। এক এক সময় তো খুনি নিজেই ধরা দিচ্ছে, আর এইসব কেসে মাথা কাটাবার কোনো জায়গা নেই। ফলেই যে আগ্রহ প্রকাশ করে ওই কেসগুলোতে মাথা ঘামিয়ে সমাধান করতে গিয়ে কোনো লাভ নেই। তবু কি একদম কোনো আশার আলো নেই অনিরুদ্ধদা? তোমার সাথে অকুস্থলে গিয়ে যখন মাথাটা খাটাই আর নিত্য নতুন সূত্র বের করি, তখন কিন্তু সেইটাই বেশ আমোদ অনুভব করি। হ্যাঁ, আছে বই কি, আর সেটাই এতক্ষণ আজকের দৈনিক সংবাদপত্রতে দেখছিলাম। খবরটা কিন্তু একদম নতুন ধরনের সংবাদ। অবশ্য সেটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু তুই যদি দেখিস তাহলে তোর নতুন বলেই মনে হবে। পুরনো কাগজপত্র ঘাটাঘাটি করলে দেখা যাবে এই একই খবর ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে কাগজের বিজ্ঞাপনদাতারা। ফলেই এই নিয়ে ৩-৪ দিন অতিবাহিত হয়ে গেল আমি দেখতে পারছি একটাই বিশেষ বিজ্ঞাপন, আর ঠিকানা যা থাকে সেই সব ভুয়ো। কিসের বিজ্ঞাপন অনিরুদ্ধদা? যা লেখা আছে তার সারমর্ম এই: কেউ যদি কাউকে পথ থেকে সরাতে ইচ্ছুক হয়, তাহলে উল্লিখিত ঠিকানায় তার নাম, ধাম আর একটা ছবি, আর সেই সাথেই বরাদ্দ অঙ্কের টাকাটা যেন খামবন্দি করে পাঠিয়ে দেয় অবিলম্বে। ২৪ ঘন্টার মধ্যে কাজ সম্পূর্ণ হবেই। আর এর একটা কারণ আছে যেটা আমি ধরে ফেলেছি, সেটা আমি তোকে বলে বোঝালে তুই অপরাধের গন্ধ পাবি। আর এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন ধরেই থানার বড় বড় কর্তারা চিন্তিত হয়ে আছে। এইটা আবার নতুন কি? এরকম তো অনেক শুনেছি। কাউকে খুন করবার থাকলে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়ে কার্যসিদ্ধি করে, পরে তাকে টাকা মিটিয়ে দেয়, ব্যাস কাজ শেষ। সে তো খুনির সাথে সরাসরি যোগাযোগ করে কেউ করে, কিন্তু এইখানে কারোর সাথে কারো দেখা হচ্ছে না, অথচ খুনটা হয়ে যাচ্ছে। এইটাই প্রথম নয়, আমার কাছে থানা থেকে পরপর অনেকগুলো ফোন এসছিল।
আসলে গতকাল সন্ধ্যের দিকে আমি থানায় গিয়েছিলাম একটা জরুরি কাজে। সেইখানেই আমাকে থানার ওসি একটা তালিকা ধরিয়ে দেয়। সেইখানে স্পষ্ট লেখা ছিল এই নতুনভাবে শুরু হওয়া উপদ্রবে কতগুলো মানুষ মারা গিয়েছে। দেখলাম তালিকাটা বেশ লম্বা, অর্থাৎ এই খুনি ইতিমধ্যে অনেকগুলোকেই মেরে ফেলেছে। আর শুধু তাই নয়, ওই খুনি যাদের মেরেছে তারা প্রত্যেকেই সমাজে সুপ্রতিষ্ঠিত। এদের কাজ হলো খুন করেই খালাস করে দেওয়া, বাকিটা খদ্দের করবে। আর এমন নিখুঁতভাবে হত্যাটা করে যে তুই প্রমাণ খুঁজে পাবি না। ওই জন্য আমাকে এই ব্যাপারটা সম্বন্ধে একটু খোঁজ করতে বলা হয়েছে। ব্যাপারটা শুনে এইবার ভাস্কর নিজের কৌতূহল দমন করতে পারল না, তাই আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো? এমন ধরনের বিজ্ঞাপনের অর্থটা কি শুনি? অর্থ আছে ভাইয়া, অর্থ আছে। মানুষ টাকা রোজগারের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। আজ থেকে প্রায় বছর 6 আগেও এমন একটা বিজ্ঞাপনের কথা আমার মনে আছে, তবে বেশি দিনের জন্য সেইটা টেকেনি। বিজ্ঞাপনদাতা কে সেটা অবধিও জানা যায়নি। কাগজের অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ডাকযোগে তাদের অফিসে বিজ্ঞাপন আর তার সাথেই বিজ্ঞাপনের দেওয়া বকেয়া খরচ দেওয়া থাকে, আর ঠিকানা যা থাকে সেই সব ভুয়ো। আচ্ছা, তুমি কি কাগজের অফিস থেকে ওই ঠিকানাটা সংগ্রহ করে সেই স্থানটা পরিদর্শন করতে গিয়েছিলে নাকি? তা আবার না যাই? সেখানে তন্ন তন্ন করে কত ঘোরাঘুরি করে কত খুঁজলাম, কিন্তু না, কিচ্ছু পেলাম না। হ্যাঁ, তবে পাইনি যে কিছু সেটা বলা একেবারেই ভুল হবে। ওই রকম ঠিকানা সত্যি আছে। আর বিজ্ঞাপনদাতার ভুয়ো নামে সেই ব্যক্তিটির খোঁজ করে যে বাড়িটা খুঁজে পেয়েছিলাম সেইটা ছিল একটা হানা বাড়ি। আর ওই হানা বাড়িটা বহুদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আমি আবার টর্চ হাতে ওই বাড়িটার ভেতরে ঢুকেছিলাম, এমনকি ওই বাড়িটার আশেপাশেও খুঁজে দেখেছিলাম, কিন্তু কেউ ওইখানে ছিল না। একটা মানুষ তো ছিলই না। আর ওই বাড়িতে এমন কোনো সন্দেহজনক জিনিসও পাইনি যা থেকে অনুমান করা যায় ওইখানে কেউ ছিল আগে। অনিরুদ্ধদা, কিছুই কি পাওনি? অনিরুদ্ধ এইবার বেশ খানিকক্ষণ চিন্তা করে বলে উঠল, হ্যাঁ, অনেক অনুসন্ধান করে পেয়েছিলাম বটে, শুধু কয়েকটা আধ খাওয়া সিগারেটের ফিল্টার। অর্থাৎ ওইগুলো কেউ রাতের দিকে খেয়ে সকাল হতেই ফিরে গিয়েছে। আমি বেশ কিছুদিন ধরেই ওই বাড়িটার উপর নজর রেখেছিলাম, কিন্তু তেমন কিছুই পাইনি। আর ওইদিকে খুন কিন্তু একটার পর একটা ফরমাস মতোই হয়ে যাচ্ছিল। অর্থাৎ গ্রাহক যে ব্যক্তিকে খুন করতে চায়, উক্ত ব্যক্তির ডিটেলস সেই পেশাদার খুনির কাছে পাঠিয়ে দিচ্ছিল, আর সেই উক্ত ব্যক্তি 24 ঘন্টার মধ্যেই খুন হয়ে যাচ্ছিল। এইটা আমাকে বেশ অবাক করে দিয়েছিল। আমি আবার ওই বিজ্ঞাপন অফিসে গিয়েছিলাম, কিন্তু তারাও এই পেশাদার খুনির কোনো হদিশ দিতে পারল না। কিন্তু যেভাবে হঠাৎ এতগুলো করে খুন হচ্ছিল, তেমনই আবার হঠাৎ করেই ওই খুনের সংখ্যা কমে গিয়েছিল। যেন দিন কতকের জন্য ওই খুনি অর্থাৎ বিজ্ঞাপনদাতা গা ঢাকা দিয়েছিল। আজ থেকে প্রায় 3-4 হলো আবার এই একই সংবাদটা দেখছি। না, এইবার কিছু একটা করতে হবে, নইলে কলকাতার মানুষগুলো আর বাঁচবে না দেখছি। অপরাধ দিনকে দিন এতই বেড়ে যাচ্ছে, আর এই কেসটা দেখে আমার মনে হচ্ছে বেশ জটিল জট আছে এতে। এটা ছাড়াতেই ঘন্টাখানেক একা থাকা দরকার। আমার কিন্তু মনে হয় ওই খুনি প্রথমে ডেরা পরিবর্তন করেছিল। সে হয়তো কোনোভাবে জেনে গিয়েছিল যে পুলিশ কিংবা তুমি তার এই কাজের তদন্ত করার জন্য উঠে পড়ে লেগেছো। তাই আমার মাথায় এই সম্ভাবনাটা এলো সবার আগে। আমারও একই কথা মনে হয়েছে ভাস্কর। দেখি, যদি থানা থেকে এই কেসের দায়িত্ব আমাকে দেয় তাহলে আমি অবশ্যই খতিয়ে দেখব। কথা বলার মাঝখানেই বাইরে থেকে সিঁড়ির ওপর ধপধপ করে ওঠার শব্দ শুনতে পেল ওরা দুজনে। আর শুধু তাই নয়, ওই শব্দ শুনে অনিরুদ্ধ কাগজটা ভাঁজ করে কান খাড়া করে রইল। এই দেখে ভাস্কর অবাক হয়ে অনিরুদ্ধকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার কাছে কারোর আসার কথা ছিল নাকি? আর কে আসছে বলো তো? সে কি আর আমি জানি, কিন্তু আমার মনে হয় যে আসছে সে প্রাণ ভয় ভীত। আর কিছু আমি ওই ভদ্রলোককে না দেখে এক্ষুনি তোকে বলে দিতে পারি। যেমন ভদ্রলোকের বয়স আন্দাজ 65-র কাছাকাছি। মাপের কষ্ট আছে। বয়স্ক হলেও তার চলার গতি প্রমাণ করে দেয় যে এখনো তিনি যথেষ্ট শক্তপোক্ত আছেন।
কেননা ওই বয়সে মানুষ লাঠি নিয়ে চলে, কিন্তু উনি কোনো সাহায্য ছাড়াই দিব্যি চলে ফিরে বেড়াতে পারেন। মনে হচ্ছে বেশ বড় মাপের মানুষ, রুচিসম্মত, শৌখিন ব্যক্তিত্ব। এমন ধরনের ব্যক্তি খুব একটা দেখা যায় না। ইনি হয়তো এখন প্রাণের মায়া করেই আমার কাছে ছুটে আসছেন, আর এক মুহূর্ত দেরি হলেই এনার প্রাণ বাঁচার সম্ভাবনা নেই। এত কিছু তুমি না দেখে কি করে বলে দিলে? হ্যাঁ, অনিরুদ্ধ মৃদু হেসে পায়ের ওপর পা তুলে বলে উঠল, কেননা আমার শ্রবণেন্দ্রিয় অত্যাধিক প্রখর। আমি শব্দ শুনেই বলে দিতে পারি যে কোন মানুষ কেমন। এইসব গুণ একজন গোয়েন্দার কাছে যদি না থাকে তাহলে সে সহজে বিচক্ষণ হতেই পারে না। এইবার দেখবি, এতগুলো সিঁড়ি পেরিয়ে যখন আমার কাছে আসছেন এবং এত তাড়াহুড়োয় যখন আসছেন, তখন তিনি দরজার কাছে এসে দরজাটা খুলবি এবং দেখবি একটু মৃদু কেশে হাউমাউ করে আমার কাছে এসে সাহায্য চাইবে। মিলিয়ে নিস। ভাস্কর অধীর আগ্রহে বন্ধ দরজার দিকে তাকালো, আর সেই ভদ্রলোক সত্যি দরজার বাইরে গুনে গুনে 3 বার টোকা দিলেন। আর শুধু তাই নয়, অনিরুদ্ধর কথা মতোই এইবার ওই ভদ্রলোক মৃদু কেশে জিজ্ঞেস করলেন, বাড়িতে কেউ আছেন? ভবানী ট্রেটা নিয়ে যাওয়ার জন্য বৈঠকখানার ঘরে এসেছিল। সে দরজা খুলে দিতেই ওই পাশ থেকে একজন বেশ সম্ভ্রান্ত গোছের ব্যক্তি তাকে সরিয়ে দ্রুত অনিরুদ্ধর কাছে এসে বসে পড়ল। দেখলাম তার মুখ চোখ কেমন যেন শুকিয়ে গিয়েছে, আর তিনি দর দর করে ঘামছেন। মাথার উপরে পাখাটা ফুল স্পিডে চলছিল। উনি নিজের রুমালটা বের করে যথাসম্ভব কপাল মুছলেন এবং ঘাড়ের ঘাম মুছে বিনীত কণ্ঠে বলে উঠলেন, অনিরুদ্ধ বাবু, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। আমার প্রাণ সংকটে। আমি নিজের প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলছি, তে পাতার মধ্যে জমে থাকা জলের মতো আমার এই প্রাণটা যে কোনো সময় ঝরে পড়বে। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। যদি কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, তাহলে আপনিই পারবেন। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আমার সাধ্যমতো টাকা দিতে প্রস্তুত। বলুন কত দিতে হবে। এই বলে তিনি নিজের শান্তিপুরী ঝোলা ব্যাগ থেকে একটা চেক বই বার করে তাতে কলম দিয়ে কিছু একটা লেখার জন্য ঔদ্যত হতেই অনিরুদ্ধ রে রে করে তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আরে আরে করছেন কি? রাখুন এইসব, আগে রাখুন এগুলো। আপনি শান্ত হয়ে বসুন আর এক গ্লাস জল সেবন করুন। তারপর যা যা হয়েছে সব খুলে বলুন আমাকে। মনে করুন আমি কিচ্ছু জানি না, তারপর দেখছি কি করা যায়। ভদ্রলোক এইবার খানিকটা শান্ত হয়ে বলতে শুরু করলেন, অনিরুদ্ধবাবু, আমার নাম অবিনাশ চৌধুরী। কাছেই রায়গঞ্জে আমার বাড়ি। বলতে পারেন আমার টাকার অভাব নেই। অকৃতদার মানুষ, বিয়ে থা করিনি। বাড়িতে সদস্য বলতে শুধু আমি আর আমার বিধবা বোন শিউলি। আমাদের বাড়িতে যদি আপনি যান, তাহলে আপনি দেখতে পাবেন সেকেলে আমলের 2 মহলা চক মিলান বাড়ি। বাড়ি ছাড়াও আমার বেশ কিছু জমিজমা আর আম কাঁঠালের বাগান আছে। সেইগুলোতে আম আর কাঁঠালের বেশ ভালোই ফলন হয়। ওই বাগান আর জমি থেকে যা পাই, তাতে আমাদের 2টি প্রাণীর বেশ হেসে খেলে চলে যায়। কোনো প্রকার কোনো সমস্যা হয় না। কিন্তু ইদানিং আমি বেশ কিছু সমস্যায় ভুগছি। আমাকে খুন করার চেষ্টা করা হচ্ছে। সেই ইশারা আমি মাঝে মধ্যেই পাচ্ছি। পায়ের ওপর পা তুলে অনিরুদ্ধ একবার প্রখর দৃষ্টি মেলে তাকালো, তারপর বলল, আপনি এমনই কোনো কাজ করেন নাকি? হ্যাঁ, আমি একজন বিজ্ঞানী। বিজ্ঞান সংক্রান্ত কাজ নিয়ে আমি সর্বদা ডুবে থাকি। আর একটা বেসরকারি কলেজে আমি অধ্যাপনার কাজে নিযুক্ত। কিন্তু আমার কাজের সাথে আমার খুন হওয়ার কোনো কারণ নেই। 2টি সম্পূর্ণ আলাদা ব্যাপার। কি করে জানলেন যে আপনাকে কেউ খুন করতে বদ্ধপরিকর? আপনি তো বললেন আপনার বাড়িতে শুধু আপনার বিধবা বোন আর আপনি মিলিয়ে সর্বসাকুল্যে 2টি প্রাণী থাকেন। তাহলে বাইরের লোকের যাতায়াত আছে নাকি? না, বাইরের লোকের যাতায়াত নেই। কিন্তু একটা কথা আমি স্পষ্ট জানি যে আমার যা সম্পত্তি, সেই সম্পত্তির কারণেই হয়তো আমাকে কেউ খুন করতে চাইছে। কারণ একটা ছায়ামূর্তি সর্বদা আমি দেখতে পাচ্ছি নিজের আশেপাশে। বাড়ি থেকে একলা বেরোলেই মনে হয় কেউ যেন আমাকে অনুসরণ করছে। এই তো সেই দিন কলেজ থেকে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল।
আমি একাই পথের উপর দিয়ে ফিরছিলাম। ওই সময় আমার পিঠে একটা ঢিল এসে পড়ল। সন্ধ্যা হয়ে গেলেও অন্ধকার তেমন ঘন হয়নি। আমি পিঠে হাত দিয়ে আমার পায়ের কাছে পড়ে থাকা ওই ঢিলটা তুলে নিলাম, কিন্তু সেটা তুলতে গিয়ে আশ্চর্য হলাম। ওটা ঢিলের পরিবর্তে ছোট্ট নুড়ি পাথরে মোড়া একটা কাগজের মোড়ক। তাতে একটা কথাই লেখা ছিল, এইবার তোর পালা। আমি অদূরে ঝোপের ধারে একটা জুতোর মচমচানি শব্দ শুনতে পেলাম, আর তাই শুনে প্রাণ ভয়ে ভীত হয়ে নিজের বাড়ির দিকে দৌড়ে কোনো ক্রমে সেই দিনের মতো রক্ষা পেলাম। ওই কাগজটা কি আপনার সঙ্গে আছে? না, ওই কাগজটা আমার সাথে নেই। প্রাণ ভয় একই আমি ভীত ছিলাম। তারপর আবার একটা টেলিফোন পেলাম বাড়ি পৌঁছে। বলছেন কি? অনিরুদ্ধ এবার বেশ উত্তেজিত হয়ে উঠল। তার চোখে মুখে স্পষ্ট কৌতূহলের অভিব্যক্তি দেখা গেল। ওই ভদ্রলোক আবার এক গ্লাস জল চাইলেন। ভাস্কর এনে দিতেই তিনি জল পান করে আড়ষ্ট কণ্ঠে বললেন, হ্যাঁ, সত্যি কথা বলছি। আমি পৌঁছাতেই আমার বাড়িতে সদ্য নিযুক্ত হওয়া একজন কাজের মেয়ে মালতী এসে বলল, দাদা বাবু, আপনার একটা ফোন এসেছে, আপনাকে চাইছে। আমি কোনো প্রকার দ্বিরুক্তি না করে বারান্দায় রাখা টেলিফোনটা তুলে কানে দিতেই একটা কর্কশ গম্ভীর কণ্ঠ ভেসে লোপার থেকে, পুলিশে যদি খবর দিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। তোর মৃত্যু পরোয়ানা নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই, প্রস্তুত থাকবি। গলার স্বরটা চিনতে পেরেছিলেন? না, অপরিচিত কণ্ঠস্বর। কিন্তু ওই ব্যক্তি যে গলার স্বর পরিবর্তন করে কথা বলছে সেইটা স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি এবার উত্তেজিত হয়ে, কে 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 কথা বলছেন বলে যেই বার দুয়েক চিৎকার করলাম, অমনি রিসিভার নামিয়ে দিল আর লাইন কেটে গেল। ওই সময় আমার দরজার সামনে মালতী দাঁড়িয়েছিল। সে কেমন সরু চোখে আমার দিকেই তাকিয়েছিল। আপনি কি টের পেয়েছিলেন যে কে আপনাকে খুন করতে চাইছে? আর খুনি কি একজন ছিল নাকি একাধিক ব্যক্তি? আপনার ওপর কি কারুর আক্রোশ ছিল সেই সম্বন্ধে আমাকে একটু বিশদে জানান তো। দেখুন, আমি সাদামাটা ব্যক্তি। নিজের গবেষণা আর অধ্যাপনার কাজ নিয়ে ব্যস্ত থাকি সারা দিন। আমার বাড়িতে ওই একজনই আসে, সে হলো ডাক পিয়ন। আমি অনেক বিদেশি লেখকের বৈজ্ঞানিক গবেষণার বই ডাকে অর্ডার করি, ব্যাস ওই পর্যন্ত লোকের আসা যাওয়া। তবু বাহির মহল অবধি সে আসে, ভিতরে কারুর বহিরাগতের প্রবেশাধিকার নেই। কিন্তু একদিন দিদি আমাকে বলছিল, বুঝলি অবিনাশ, আমার তো বয়স হচ্ছে, বাড়ির সব কাজকর্ম করা আমার একার পক্ষে আর সম্ভব নয়। তুই একটা কাজের লোকের অনুসন্ধান করে দে, সে নয় আমার হাতে হাতে একটু করে দেবে। আমি রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু কি আশ্চর্য অনিরুদ্ধবাবু, দিদি কাজের লোক ফরমাশ করার দিন তিনেকের মধ্যেই মালতী এলো। এই ঘটনা প্রায় 1 মাস আগের। সে নিজের থেকে এসে কাজের লোক লাগবে কিনা জিজ্ঞেস করে নিজের কর্মদক্ষতা দেখিয়ে দিদির মন এমনভাবে জয় করলো যে সে আমাদের কাছে অপরিহার্য হয়ে উঠল। আপনি কি তাকে সন্দেহ করেন? করতাম না, কিন্তু একদিন যে ঘটনা ঘটল তাতে মনে হয় হয়তো মালতী আমার খুনের সাথে যুক্ত। তবে ওই মেয়েটি সেই কিনা বলা শক্ত। তার মুখ আমি দেখতে পাইনি ভালোভাবে। কেন, কি হয়েছিল? ভাস্কর প্রশ্ন করল। উত্তরে অবিনাশবাবু বললেন, গতকাল রাত্রিবেলা একটা ভয়াবহ ঘটনা ঘটে আমার সাথে। আমি প্রতিদিন আহার শেষ করে একটি বই নিয়ে বসি। আমার আবার রাত্রে কিছু না কিছু পড়ার অভ্যাস আছে, নইলে 2 চোখের পাতায় নিদ্রার ভাব আসে না। আমার বিছানা যেইখানে আছে ঠিক তার সামনেই একটা পেন্ডুলাম ঘড়ি আছে। 11টা থেকে শুরু করে কাঁটায় কাঁটায় 12টা অবধি আমি বই পড়ি। গতকালও এই নিয়মের অন্যথা হয়নি। পাড়া একদম নিশুতি হয়ে গিয়েছিল, কিন্তু বই পড়া শুরু করতেই হলো লোডশেডিং। হঠাৎ করে ঘর অন্ধকার হলে আমি খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। তারপর হুঁশ ফিরতেই আমি মালতীকে ডাকাডাকি শুরু করি, এই মালতী, কই রে তুই? এইদিকে এসে একটু আলোটা দিয়ে যা বাবা, কিছু যে দেখতে পাচ্ছি না। মালতী কি এসছিল? অনিরুদ্ধ থুতনির ওপর হাত রেখে জিজ্ঞাসু দৃষ্টি মেলে প্রশ্ন করল।
এবং তিনি বললেন, না, অনেকবার ডাকাডাকি করলাম বটে, কিন্তু সে এলো না। সে আমার ঘরের ঠিক নিচেই একটা ঘর আছে, ওখানেই থাকে। সে যখন এলো না তখন আমি বইপত্তর বন্ধ করে শুয়ে পড়ি, কিন্তু রাত্রি তখন কটা বাজে সেটা আমার জানা নেই। মনে হলো বাইরে কে যেন ঘোরাঘুরি করছে। জানেন তো অনিরুদ্ধবাবু, আমার ঘুম খুব পাতলা, খানিক শব্দতেই ভেঙে যায়। আমি পাশ ফিরে চাইলাম, দেখলাম যে খোলা দরজার বাইরে দিয়ে কেউ যেন ভিতরে উকি মারছে। আর ওই দৃষ্টি দেখে আমার বুকটা ধড়াস করে উঠল। আমি চোখের ভুল ভেবে আবার চোখ বন্ধ করলাম। তন্দ্রাটাও চলে এসেছিল, কিন্তু তারপর মনে হলো যে কেউ যেন আমার গলাটা শক্তভাবে চেপে ধরেছে। আমি প্রাণপণে চেষ্টা করলাম, কিন্তু ওইখানেই গন্ডগোল শুরু হলো। একেই জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরম, তারপর আবার জানলার পাল্লা দুটিও কেউ যেন বন্ধ করে দিয়েছে। ঘরের ভিতর দম বন্ধ করা পরিবেশ, আর ওই পরিবেশটা আমার পক্ষে খুব কষ্টদায়ক হয়ে উঠল। কে যে আমার গলাটা টিপে ধরেছিল সেইটাও ভালো করে দেখতে পারিনি। আচ্ছা, যে আপনার গলা টিপে ধরেছিল সেটা কোনো পুরুষ নাকি নারী, সেটা মনে করে একটু বলতে পারবেন? বেশ খানিকটা চিন্তার মধ্যে ডুবে গেলেন এবার ওই ভদ্রলোক। আগের মতোই উনি দর দর করে আবার ঘামতে শুরু করলেন। তারপর ওনার রুমালটা দিয়ে উনি সারা মুখমণ্ডল মুছে নিয়ে বলতে লাগলেন, খুব সম্ভবত কোনো মেয়ে হবে, কেননা যেই মুহূর্তে আমার গলা টিপে ধরেছিল হত্যাকারী, তখন তার হাতের কাচের চুরির শব্দ আমি পেয়েছিলাম স্পষ্ট। আমি এতই ভয় পেয়েছিলাম যে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এক হাতে আমার গলা টিপে ধরে আরেক হাতে সে আমার মুখের উপর একটা রুমাল চেপে ধরেছিল, আর ওই রুমালের তীব্র গন্ধ আমি পেয়েছিলাম। আমার চোখের পাতা আপনা থেকেই ভারী হয়ে আসে, আর তারপর আমার আর কিছু মনে নেই। ঠিক কটার দিকে আপনার সাথে এমন কাণ্ড হয়েছিল কিছু মনে আছে? সময়টা আমার ঠিক মনে নেই, আর দেখাও সম্ভব ছিল না, কেননা যেই মুহূর্তে আমার সঙ্গে ওরকম কাণ্ড ঘটেছিল সেই সময় ঘর নিরেট অন্ধকার ছিল। আমি হত্যাকারীর মুখটাও দেখতে পাইনি। সে প্রাণপণে আমাকে মেরে ফেলার তালে ছিল। তবে হ্যাঁ, আন্দাজ অনুমান করে বলতে পারি 3টে বাজার আগে ভাগেই হয়েছে সব কিছু। কেননা জ্ঞান হারাবার সময় যতক্ষণ আমার বাহ্যিক চেতনা জাগ্রত ছিল ততক্ষণ আমি শুনতে পেয়েছিলাম আমার সামনে টাঙিয়ে রাখা পেন্ডুলাম ঘড়ির ঢং ঢং শব্দ। বাড়ির বাইরে কাউকে আপনি সন্দেহ করেন? আমার সন্দেহ একমাত্র ওই লোকগুলোর দিকেই, কিন্তু আমার আড়ালে কে আমাকে সরিয়ে ফেলার চক্রান্ত করছে সেটাই তো বুঝতে পারছি না। আর ওই কাগজের টুকরো আর গলার স্বর থেকেই আমার পক্ষে ওই দুষ্কৃতীকে বের করা সম্ভব নয়। ওই দিন রাতে খুন হয়নি, কিন্তু আমার বাড়িতে কে ঢুকেছিল সেইটা আমি জানতে চাই। পদে পদে এখন আমার প্রাণ হাতে করে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে অনিরুদ্ধবাবু। কেউ কেন আমার সাথে শত্রুতা করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে যে আমি বেশি দিন নেই, 2-1 দিনের মধ্যেই খুন হতে পারি। আর তাই আপনাকে আগে ভাগে সব জানিয়ে দিয়ে আপনার কাজের টাকাটা দিয়ে যেতে চাই। আচ্ছা, ব্যস্ত হবেন না অবিনাশবাবু, শান্ত হন আর আমাকে কিছুটা সময় দিন। আপনার বাড়ি এইখান থেকে কতটা দূর? প্রথমেই বললাম আমার বাড়ি রায়গঞ্জ। আমার বাড়ি এইখান থেকে ট্রেনে করে যেতে গেলে প্রায় 1 ঘন্টা তো লাগবেই। তবে একটা অনুরোধ আপনার কাছে এই যে আপনি যদি আসেন তাহলে দয়া করে নিজের আসল পরিচয় দিয়ে আসবেন না। ওইটা হলেই খুব সমস্যা হয়ে যাবে। আমি যদি খুন হয়ে যাই তাহলেও আপনি ওই তদন্ত চালাবেন। এখন মনে হচ্ছে আমি নিরাপদ নই। কেউ যেন সর্বদা আমাকে নজর দিয়ে রেখেছে। আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। সর্বদা একটা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে। এই বিপদ থেকে আপনি আমাকে পরিত্রাণ দিন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার জ্ঞান ফিরেছিল কখন? আর জ্ঞান ফিরে কি মালতীকে দেখেছিলেন? জ্ঞান আমার অনেকটা দেরিতেই ফেরে। আমার যখন চোখ খোলে তখন ঘড়িতে বাজে বেলা 9টা। আমি কথা বলতে পারছিলাম না প্রচণ্ড যন্ত্রণার দরুন। সারা শরীরে বিষের মতো যন্ত্রণা অনুভব করছিলাম। আর দেখেছিলাম আমার বিধবা দিদি আঁচল মুখে নিয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে।
আর ডাক্তার আমার পাশেই বসে আছে। তিনি আমার বুকের উপর স্টেথোস্কোপ বসিয়ে পরীক্ষা করছিলেন। বাকি কথা যদি আপনি আমার বাড়িতে আসেন তাহলে তাকে শুধিয়ে নিতে পারেন। ঘন্টা 2 পর আমার কি মনে হতে একবার নিচে নেমে মালতীর ঘরে যাই। গিয়ে কি দেখলেন? দেখলাম যে তার ঘরের দরজায় শিকল তোলা, আর সে নেই ঘরে। দিদিকে শুধলাম যে কই গেল সে। দিদি নিজেও কিছুই জানে না এমন একটা ভাব তার মুখে ফুটে উঠল। রাতারাতি সেই বাড়ি থেকে পালিয়ে গেল। আমার মনে সন্দেহটা বদ্ধমূল ধারণায় পরিণত হলো। আমি ওই দিন দৈনিক সংবাদপত্রে আপনার নামটা দেখে আর আপনার ব্যাপারে সব শুনে কিছুটা আশ্বস্ত এবং শরীরটা ঠিক থাকার দরুন শটান এইখানে চলে এসেছি। কেননা আমার মনে ভয় আছে। আপনার কথা শুনেছিলাম আর পড়েছিলাম সংবাদপত্রে বিস্তর। তাই আমার মনে হয়েছে যে আমাকে এই ভয়ঙ্কর বিপদ থেকে কেবলমাত্র আপনিই রক্ষা করতে পারেন। আপনি তো থানায় খবর দিতে পারতেন, তা না করে আমার কাছে এলেন যে? থানার প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই অনিরুদ্ধবাবু, আর লোকাল থানায় খবর দেওয়ার ঝুঁকি আছে। ওই অপরিচিত ব্যক্তি আমাকে শাসিয়ে রেখেছিল। আর শুধু তাই নয়, থানার পুলিশ কর্মীরা আমাকে উল্টে প্রশ্ন করে করে ব্যতিব্যস্ত করে তুলত। আমি চাই তদন্ত হোক সঙ্গোপনে। আমি চাই আসল খুনি কে তা খুঁজে বার করুন আপনি। তারপর তাকে আইনের আওতায় এনে ফেলা যাবে। থানা থেকে লোক এলেই সমস্ত কথা জানাজানি হয়ে যাবে। বেশ, আমি সব কিছুই শুনলাম। তাহলে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে বিকেলের দিকে আমি আপনার বাড়ির ওইখানে যাব। আশা করি দিনের দিকে আপনার কোনো ভয় নেই। আমি কি তাহলে আমার কলেজে যাব নাকি বাড়িতেই থাকব? প্রশ্ন করলেন অবিনাশবাবু। অনিরুদ্ধ এইবার আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, কিছুদিন চোখ কান খোলা রেখেই কাজ করুন, আর যদি পারেন তাহলে বাড়িতেই বিশ্রাম করুন। আপনার বাড়ি থেকে কিছু খোয়া গেছে কি? সেইটা দেখার মতো মানসিক পরিস্থিতি আমার অন্তত ছিল না। আমি বাড়ি ফিরে গিয়ে দেখে না হয় আপনাকে টেলিফোনে সব কিছু বলতে পারবো। কথাটা বলে আর দাঁড়ালো না অবিনাশবাবু। ভবানী অনেকক্ষণ আগেই চা দিয়ে গিয়েছিল। সেই চায়ের অবশিষ্টটুকু পান করে উনি বাইরে বেরিয়ে গেলেন। অনিরুদ্ধ এইবার একটা সিগারেট ধরিয়ে ঘুম হয়ে বসে রইল। ভাস্কর তার চোখের দৃষ্টি দেখেই বুঝতে পেরেছিল যে অনিরুদ্ধ এখন সেই মৌখিক বর্ণনাকে একে একে সাজাচ্ছে আর আনমনে সিগারেট সেবন করছে। ভাস্কর জিজ্ঞেস করল, অনিরুদ্ধদা, কি ভাবছো বলো তো? তুমি কি কিছু বুঝতে পেরেছো? খুনি কি ওই মালতী? মানে তোমার কি মনে হয়? না রে, আমার মনে হয় না মালতী খুন করতে পারে বলে। হয়তো সে কিছু একটা নিতেই ওই ঘরে ঢুকেছিল। প্রথমত সে জানলো কি করে যে অবিনাশবাবুর একজন কাজের লোকের দরকার? এর পেছনে নিশ্চয়ই কারোর হাত আছে। সে খবর দিচ্ছে। প্রথমে এই খুনের মোটিভটা পরিষ্কার হওয়া দরকার। মোটিভটা পেলেই অনুসন্ধান করতে হবে যে কে এই কুটিল খেলায় লিপ্ত। আর শুধু তাই নয়, খুনটা হয়তো কেউ কাউকে দিয়ে করাতে পারে। আর খুনটা একবার হয়ে গেলেই সে প্রমাণ লোপাটের চেষ্টা করবে। এগুলো অনুসন্ধানের জন্য আমাকে রায়গঞ্জে একবার যেতেই হবে। বেশ কিছুদিন ঘুরে ঘুরে বাড়িটার ওপর নজর রাখতে হবে। বাড়ির আশেপাশে আমাদের বিরোধী পক্ষ থাকতেই পারে। তাদের প্রতিটি পদক্ষেপ জানা দরকার। কেননা অবিনাশবাবু বলে গেলেন যে কেউ তাকে সর্বদা নজরে রেখেছে, আর তিনি যে খুন হতে পারে সেই সম্বন্ধে তিনি এতটাই নিশ্চিত যে আমার তাকে দেখে সত্যি অবাক লাগলো। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? দেখি, আমি একবার বিকেলের দিকে তোকে নিয়েই রায়গঞ্জে যাব। আমাকে বাড়িটা একবার ভালো করে দেখতে হবে। ওই মালতী নামে মেয়েটা কোথায় যেতে পারে? সে হয়তো গ্রামের থেকে এখনো পালিয়ে যায়নি, আমার অনুমান তাই বলে। হয়তো কোথাও গা ঢাকা দিয়ে আছে। যে ঘরে ওই মেয়েটা ঢুকেছিল সেই ঘরে ওই মেয়েটা হয়তো কিছু না কিছু প্রমাণ ফেলে যাবেই। অপরাধের এইটাই নিয়ম। সব অপরাধ কিন্তু নিখুঁত হয় না ভাস্কর। তোমার কি মনে হয় অনিরুদ্ধদা, এই খুনের সাথে আজকের বিজ্ঞাপনের কি কোনো সংযোগ থাকতে পারে? মানে এমন তো হতেই পারে যে ওই বিজ্ঞাপন খুনির চোখে পড়েছে, আর যে খুন করাতে চাইছে সে ডাকযোগে ওই ঠিকানায়, মানে যাকে খুন করতে হবে অর্থাৎ অবিনাশবাবুর নাম ধাম ঠিকানা সব কিছুই লিখে পাঠিয়ে দিয়েছে। ভেবে দেখতে পারো কিন্তু।
ভাস্করের কথা শুনে অনিরুদ্ধর চোখ মুখ এবার উজ্জ্বল হয়ে উঠল। সে ভাস্করের কাঁধে হাত দিয়ে বলে উঠল, সাবাস ভাস্কর, সাবাস, একটা মোক্ষম সম্ভাবনার কথা বলেছিস। তবে আমি আগে এই ব্যাপারটা অবিনাশবাবুর বাড়িতে গিয়ে খতিয়ে দেখতে চাই। যদি কিছু সূত্র পাই সেইটা কাজে লাগিয়ে তারপর আমার কাজ শুরু করব। কিন্তু কে আছে এই কুটিল খেলার পেছনে সেইটা আগে বের করা দরকার। আর কোনো কথা না বলে অনিরুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল, আর ভাস্করও বেশ খানিকক্ষণ নিজের চিন্তায় মগ্ন রইল। এইভাবেই ঘণ্টাখানেক অতিবাহিত হয়ে গেল, কিন্তু তারপর যা হলো সেটা সত্যিই অভূতপূর্ণ। হঠাৎ করেই টেলিফোনটা বেজে উঠল, আর সেটা রিসিভার অনিরুদ্ধ তুলে নিল। লোকাল থানা থেকে ইন্সপেক্টর অশোক মাইতি ফোন করেছেন। শুনতে পেলাম ওই পাশ থেকে তিনি বলছেন, হ্যাঁ অনিরুদ্ধবাবু, আপনি কি আছেন? আমার আপনার সাথে একটু জরুরি দরকার আছে। কেন ইন্সপেক্টর বাবু, ব্যাপার কি? আসলে এইমাত্র একটা খুন হয়ে গিয়েছে। যে ব্যক্তি খুন হয়েছে সে গাড়িতে বসেছিল। তার ব্যাগ থেকে একটা পরিচয়পত্র পেয়েছি। মৃত ব্যক্তির নাম অবিনাশ চৌধুরী। কপালে গুলির দাগ আছে। আপনি যদি আসতে চান তাহলে এক্ষুনি চলে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওইখানে দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। কথাটা বলে অনিরুদ্ধ বেশ ব্যতিব্যস্ত হয়ে সারা ঘরে পাইচারি করতে লাগলো। ভাস্কর উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো? খুন হলে তুমি তো এত বিচলিত হও না, তাহলে এখন কি হলো? এইভাবে পায়চারি করছো যে? হ্যাঁ, আচ্ছা, কে খুন হয়েছে সেটা একবার বলো তো। হ্যাঁ, অবিনাশবাবু নিজেই খুন হলেন। কপালে গুলি করে তাকে মারা হয়েছে। হ্যাঁ, এই খানিকক্ষণ আগেই তো উনি আমাদের সঙ্গে কথা বলে অবধি গেলেন, তার মধ্যে প্রকাশ্যে দিনের আলোতে কে মারলো? অদ্ভুত তো। চলো ওইখানে, চলো তো, যেতে হবে তাহলে এক্ষুনি। ভাস্কর আর অনিরুদ্ধ বিন্দুমাত্র দেরি না করে প্রস্তুত হয়ে নিচে নেমে গেল। তবে বেশি দূর যেতে হলো না। তাদের এই গলিটার পর যে বড় সড়কটা শুরু হয়েছে, সেখানেই দেখা গেল অনেকগুলো লোক লস্কর আর থানার পুলিশে 6 লাভ। অনিরুদ্ধকে দেখে ওই থানার ইন্সপেক্টর ভিড় সরিয়ে মৃতদেহ সামনে নিয়ে গেল। ভাস্করও সাথে গেল। মৃতদেহটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এমনটা যে কখনো হবে সেটা কল্পনারও বাইরে। খানিক আগেও যে মানুষটা চলে ফিরে বেড়াচ্ছিল, সেই মানুষটা ঘণ্টাখানেকের মধ্যে ইহলোকের লীলা ত্যাগ করে চলে গেল। দেখা গেল মৃত্যু যন্ত্রণায় মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে তাদের ক্লায়েন্ট অবিনাশ বাবু। তার কপালের ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছে। হাতের ব্যাগটা একপাশে পড়ে আছে। থানার ইন্সপেক্টরকে এইবার অনিরুদ্ধ জিজ্ঞেস করলো, মৃত্যুটা কখন হলো? মানে আপনি কখন খবর পেলেন? আমাদের চৌকিদার এখানেই দাঁড়িয়েছিল, সেই আমাদের সংবাদটা দেয়। তার চোখের সামনেই সবকিছু ঘটেছে। আমি একবার কথা বলতে চাই, কেননা এই ব্যক্তি আমার মক্কেল। খানিক আগেই ইনি আমাদের বাড়িতে এসেছিলেন। আমার বাড়ি থেকে উনি নিজের বাড়ির পথে যাবেন বলেই বেরিয়েছিলেন। আপনার বাড়িতে কেন এসেছিলেন? সে কথা আমি আপনাকে পরে বলছি, কিন্তু আমার কথা শুনে দয়া করে এইবার ওই চৌকিদারকে ডাকুন, তার সাথে কথা বলতে চাই। খানিক দূরেই একটা সন্ডা মার্কা চৌকিদার দাঁড়িয়েছিল। সে কিছুটা বিস্মিত হয়েছিল। চোখের সামনে ওই রকম একটা খুন দেখলে মানসিক স্থিতি সত্যি খারাপ হওয়ার কথাই বই কি। সে এই অঞ্চলের কখনো দিনের বেলা কিংবা কখনো রাত্রের দিকে টহল দেয়। যাই হোক, থানার ইন্সপেক্টর বাবুর ডাকে সাড়া দিয়ে ওই চৌকিদার এলো। থানার ওই ইন্সপেক্টর পরিচয় করিয়ে দিয়ে বলল, এই হচ্ছে এখানকার স্বনামধন্য গোয়েন্দা। অনিরুদ্ধবাবু তোমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। অনিরুদ্ধ এবার তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি খুনটা হতে নিজের চোখে দেখেছেন? কে করেছে সেটা বলতে পারেন? হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। তখন আমি পথের ধারেই দাঁড়িয়ে নিজের নিত্য কাজকর্ম করছিলাম, আর দূর থেকে ওই বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে পথের ধারেই দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সি হাতছানি দিয়ে ডাকলো। আর ওই ট্যাক্সির চালকটি তার কাছে এসে তাকে পিছনের সিটে বসার জন্য দরজাটা খুলে দিল। তারপর সেই বয়স্ক ব্যক্তি তার গন্তব্য রেল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বললেন। আমি দূর থেকে সব কিছুই দেখছিলাম। গাড়িটা খানিকটা এগিয়ে গিয়ে থেমে দাঁড়ালো। তখন কি রাস্তায় লোক ছিল? ছিল, কিন্তু তুলনায় অনেকটাই কম। যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল সেখান থেকে একটা বাঁক নিয়ে ডান দিকে সোজাসুজি গেলেই স্টেশনের পথ পড়বে।
বড়জোর মিনিট 10-15 লাগতে পারে স্টেশন পৌঁছতে। কিন্তু গাড়িটা সেই দিকে গেল না, দাঁড়িয়ে পড়ল। গাড়িটা ওইখানে দাঁড়িয়ে পড়তে ওই বয়স্ক ব্যক্তি এবার জিজ্ঞাসা করলো, এইখানে দাঁড়িয়ে পড়ার কারণটা কি? আরও অনেক কিছুই মনে হলো জিজ্ঞাসা করছে, কিন্তু কোনো উত্তরই চালক দেয়নি। সে শুধু ঘুরে তাকালো। চালকের মুখ দেখতে পেয়েছিলেন আপনি? না, আসলে দেখার কোনো উপায় ছিল না। সে নাক অবধি কাপড়ে ঢাকা দিয়ে রেখেছিল। দূর থেকে একটা গাড়ি আসার দরুন আমি ওই গাড়িটা পাস করিয়ে দেওয়ার জন্য এগিয়ে গিয়েছি। ওই সময় হঠাৎ ওই বয়স্ক ভদ্রলোকের চিৎকার ভেসে এলো আমার কানে। আমার থেকে আন্দাজ প্রায় 30 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল গাড়িটা। ওই ভদ্রলোক মরিয়া হয়ে চিৎকার করছে শুনে আমি ওই দিক থেকে রাস্তা পার হয়ে এগোতে যাব, কিন্তু তার আগেই প্রচণ্ড একটা শব্দ শুনলাম। আর ওই গাড়ির ভেতর থেকে ভেসে এলো এক মর্মান্তিক আর্তনাদ। আমি যখন প্রায় 10 পা পেছনে, তখন ওই গাড়ির চালক গাড়ি থেকে নেমে দরজা খুলে ওই বয়স্ক ব্যক্তিকে বার করে নিচে ফেলে দিল। আমি পিছন থেকে বললাম, এই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এখান থেকে একদম পালাবার চেষ্টা করবি না। পালাবার চেষ্টা করলেই কিন্তু বিপদ হবে। দাঁড়া, দাঁড়া বলছি। সে আমার কোনো কথাই না শুনে দ্রুত গাড়িটায় উঠলো আর গাড়ি স্টার্ট দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। তবে হ্যাঁ, স্টেশনে যাওয়ার পথটা যেদিক দিয়ে গেছে সেদিকেই ওই গাড়িটা চলে যেতে দেখলাম। সামনের মোড়ে একটা সিগন্যাল আছে দেখে আমি ভেবেছিলাম গাড়িটা থামলে আমি ওখানেই দৌড়ে গিয়ে ওকে ধরে ফেলবো, কিন্তু সে ট্রাফিক রুলস ভেঙেই পালালো। আচ্ছা, গাড়ি কি রঙের ছিল আর ওই গাড়িটার রেজিস্টার নাম্বার কত ছিল সেটা কি লক্ষ্য করেছেন? গভীর আকুতি নিয়ে অনিরুদ্ধ এবার প্রশ্ন করল। ওই কনস্টেবল ভেবে একটু উত্তর দিল, না, গাড়ির নম্বরটা আসলে মনে নেই, তবে এটা বলতে পারি একটা হলুদ রঙের ট্যাক্সি ছিল। আচ্ছা, এই গাড়িটার নাম্বার যদি জানা থাকতো তাহলে সুবিধা হতো তদন্তের কাজে। যাই হোক, আপনি ওই ব্যক্তিটির কাছে যখন গেলেন তখন ওনার অবস্থা কেমন ছিল? খুবই শোচনীয়। সে শুধু অতি কষ্টে আমার দিকে তাকিয়ে বলল, আমার খুনের যেন তদন্ত হয়, আসল দোষী যেন ধরা পড়ে। এইটাই ছিল তার শেষ কথা। তারপর তিনি মারা যান। ঠিক আছে, আমার আপনার কাছে আপাতত আর কিছু জানার নেই, আপনি আসতে পারেন। কথাটা বলে আবার মৃতদেহের দিকে ঝুঁকে বসে পড়ল অনিরুদ্ধ। তার কপালে ভাঁজ পড়ল। অনিরুদ্ধ এবার ওই মৃতদেহর জামার আস্তিনে একটা জিনিস দেখতে পেয়ে সেটায় হাত ঢুকিয়ে বের করলো একটা গোলাপি রঙের কাগজ। কাগজটা অনেকটা রশিদের মতো দেখতে। ওই কাগজটা সাদা পাঞ্জাবির বুক পকেট থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তাতে কিছুই লেখা নেই, শুধু একটা 3 অঙ্কের সংখ্যা লেখা আছে। ঘড়ির কাঁটা মিলিয়ে নিল এবার অনিরুদ্ধ। তখন বাজে 3:30। মৃতদেহটা থেকে বারুদের গন্ধ আসছিল। অনিরুদ্ধ ওই দেহটা থেকে আরো কিছু খোঁজার চেষ্টা করলো, কিন্তু উল্লেখযোগ্য কিছুই পেল না। ওই গোলাপি রঙের কাগজটা সে নিজের কাছেই রেখে দিল আর ইন্সপেক্টরকে বলল, এই তদন্তের ভার আমাকে মিস্টার অবিনাশ দিয়েছেন, তবু আমি একবার আপনাদের থেকে সাহায্য চাইব। দরকার হলে আমি আজকেই ওনার বাড়িতে যাব, কিন্তু আপনি লক্ষ্য রাখবেন, আমি ওই গাড়িটার নাম্বার পেলে আপনাদেরকে দিয়ে ট্রেস করিয়ে নিতে পারতাম, কিন্তু সে যেহেতু পালিয়েছে তাই আমার মনে হয় এই শহরের বাইরে সে এত তাড়াতাড়ি চলে যেতে পারবে না। আপনি শহরের আনাচে কানাচে একটু টহলদারির ব্যবস্থা করুন, আর হ্যাঁ, এই ঠিকানায় অষ্টপ্রহর পুলিশের পাহারা বসিয়ে দিন, তাহলেই আশা করি কাজ হবে। বলেই অনিরুদ্ধ খবরের কাগজ থেকে টোকা ওই বিজ্ঞাপন দাতার বাড়ির ঠিকানাটা দিল। তবে হ্যাঁ, হাসপাতালের বাইরে কিন্তু লোক রাখবেন, আর প্রকৃত পরিচয়পত্র না জেনে অবিনাশবাবুর দেহটা যেন কেউ না নিয়ে যেতে পারে, কারণ ওই দেহটা যদি একবার নষ্ট হয় তাহলে আমাদের হাতের প্রমাণটা নষ্ট হয়ে যাবে। তবে এই খুনের সাথে পরোক্ষভাবে কেউ জড়িয়ে আছে। সে জানতো যে আজকে আমার এইখানে অবিনাশবাবু আসবে। কেউ হয়তো কুটিল খেলা খেলছে। ঠিক আছে অনিরুদ্ধবাবু, ওই ট্যাক্সি ড্রাইভারটাকে আমরা অনুসন্ধান করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জিম্মায় নিচ্ছি। তারপর তাকে উত্তম মধ্যম দিলেই আশা করি সে সব সত্যি কথাই বলে দেবে। হ্যাঁ, তাই করুন ইন্সপেক্টর বাবু, আমাকে মাঝে মধ্যে খবর দেবেন, আর দরকার হলেই আমি আপনার কাছে আসব। বেশ বেশ, আপনার মতো স্বনামধন্য গোয়েন্দাকে আমাদের তরফ থেকে সব রকমের সাহায্য করা হবে। আমাদের গুপ্তচর সর্বদা হাসপাতাল আর সেই সাথেই অবিনাশবাবুর বাড়ির দিকে লক্ষ্য রাখবে। আর কোনো কথা না বলে অনিরুদ্ধ আর ভাস্কর
দুজনেই সেখান থেকে একটা ট্রাম ধরে সোজা স্টেশনের দিকে রওনা হলো। ট্রামে যেতে যেতে ভাস্কর এবার কৌতূহলবশত প্রশ্ন করল, ব্যাপারটা কি বলো তো? অবিনাশবাবু কি কোনো উইল রাখতে পারেন? আর তোমার কি মনে হয় ওনার অগাধ সম্পত্তি কেউ কি পেতে পারে? আমার যেটা মনে হয় ভাস্কর, সেটা হলো উইল হয়তো তিনি করে রাখতে পারেন, আর উনি যে ধরনের মানুষ তাতে উনি এতগুলো উড়ো চিঠি আর শাঁসানি খেয়ে নিজের তৈরি উইলটা সুরক্ষিত জায়গায় রাখবেন, যাতে কাকপক্ষীও টের না পায়। সব থেকে নিরাপদ তো মনে হয় ওনার অ্যাটর্নির কাছেই রাখাটা। তেমনটা তিনি করেছেন কিনা বলা শক্ত, নিজেও তিনি মুখ ফুটে কিছুই বললেন না। কেননা তিনি এইটুকু হয়তো ধারণা করতে পেরেছেন, আমার নিজের ধারণাও এমনটাই, যে ওই অপরাধী তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার কারণেই তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চায়। আর কোনো কথা না বলে ওরা দুজনে স্টেশনে পৌঁছে যাওয়ার পর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। তাদের সঙ্গে খানিক আগেও যে ব্যক্তিটি কথা বলে গেলেন, সেই ব্যক্তি যে এইভাবে মৃত্যুবরণ করবেন সেটা ভাবতেই আতঙ্কে বুক কেঁপে উঠছে। আর কেনই বা ওই গোলাপি রঙের কাগজটা নিজের সাথে রেখে দিলেন? স্টেশন থেকে অবিনাশবাবুর বাড়ি পৌঁছতে পুরোপুরি লেগে গেল 1 ঘন্টা। জায়গাটা আধা গ্রাম গোছের। কাছেই একটা রিক্সা চালককে দেখে ভাস্কর জিজ্ঞেস করে নিল অবিনাশবাবুর বাড়ির ঠিকানাটা। সে দূরে হাত দেখিয়ে পথ বলে দিল। সত্যি দূর থেকে দেখা যাচ্ছে একটা বিরাট প্রাসাদের মতো বাড়ি। এই এলাকায় সব বাড়ি 1 তলা, কিন্তু অবিনাশবাবুর বাড়িটা 5 তলার সমান উঁচু। আমরা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অনিরুদ্ধ ভাস্করকে কাছে ডেকে ধীরে ধীরে বলল, ভাস্কর, খুব সাবধান। আমরা এইখানে এসছি বলে অবিনাশবাবুর পেছনে লাগা ওই হত্যাকারী যে কোনো মুহূর্তে আমাদের সন্দেহ করতে পারে। আমরা যে এইখানে এসছি সেটা লোকাল থানাতে একবার জানিয়ে রাখতে হবে, কেননা বাড়িটা খানা তল্লাশি করে দেখার খুব প্রয়োজন আছে। মনে হয় এখানকার কেউ জানে না যে অবিনাশবাবু মারা গেছেন, তাই আমাদের যা করতে হবে সেগুলো লোকাল থানাকে জানিয়েই করা উচিত। তাহলে তুমি এখন কি করতে চাইছো? আমরা প্রথমে থানাতেই যাব। ওইখানকার ইন্সপেক্টরকে আমি নিজের পরিচয় দিয়ে সব কিছু জিজ্ঞেস করব। তারপর দরকার হলে খানা তল্লাশি করিয়ে এই উইলটা খোঁজবার চেষ্টা করব। কেননা আমার মনে হয় একবার যদি অবিনাশবাবুর খুনের খবরটা জানাজানি হয়, তাহলে যে খুন করিয়েছে সে এসে ওই উইলটা খুঁজে পেয়ে সব স্থাবর অস্থাবর সম্পত্তি তছরূপ করবে। আবার এমনটাও হতে পারে যে উইলে যদি তার ভাগ না লেখা থাকে, তাহলে সে সেই উইল পুড়িয়ে দিতে পারে। অনিরুদ্ধ এইবার হাঁটা পথেই থানার দিকে রওনা দিল। থানায় পৌঁছেই দেখা হলো লোকাল থানার পুলিশ ইন্সপেক্টরের সাথে। অনিরুদ্ধ নিজের ভিজিটিং কার্ডটা দেখাতেই তিনি খাতির করে ওদের বসতে অনুরোধ করলেন। তারপর একান্তভাবে অনিরুদ্ধর কথা সব মন দিয়ে শুনলেন। কথা শুনে তারপর তিনি বললেন, দেখুন, আপনার সব পরিকল্পনা আমি বুঝতে পেরেছি। অবিনাশবাবু সত্যি একজন বৈজ্ঞানিক, আর তার সাথে তিনি একজন অধ্যাপক। ওনার বাড়িতে সর্বসাকুল্যে 2 জনই আছেন, উনি আর ওনার মাঝবয়সী বিধবা দিদি। কিন্তু উনি যে খুন হতে পারেন বা ওনার সাথে কেউ এমন কাজ করছে, সেই সম্বন্ধে আমাদের উনি কিছুই জানাননি। আর মালতী যে ওই দিন রাতের পর থেকে নিখোঁজ, সেইটাও তো উনি আমাদেরকে জানাননি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। এর একটা কিনারা তো অবশ্যই দরকার। আপনি বিলক্ষণ দেখুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই বাড়িটার ওপর নজর রাখতে হবে বেশ কিছুদিন। সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরার ওপর যদি নজর রাখা যায়, তাহলেই সে ধরা পড়বে। আমার বিশ্বাস যে এই খুনের পেছনে মালতী নয়, অন্য কেউ পরোক্ষভাবে জড়িত। আপনি শুধু আমার কথা মতো কাজ করুন, তাহলেই হবে। থানা থেকে বেরিয়ে ওরা গেল অবিনাশবাবুর বাড়ির দিকে। বাড়িটা দূর থেকে যেমন মনে হয়েছিল, কাছে গিয়ে তার থেকেও বেশি সুদর্শন বলে মনে হলো। সেকেলে আমলের বাড়িটার প্রতিটা অংশ দেখে মনে হলো অবিনাশবাবু বাড়িতে নতুন করে কাজ করিয়েছিলেন। সামনে প্রকাণ্ড একখানা গেট, আর ওই খোলা গেটের ভেতর দিয়ে তারা প্রবেশ করল। ভাস্করের দিকে তাকিয়ে অনিরুদ্ধ ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ থাকার নির্দেশ দিল। সামনেই একজন থান পরিহিত মধ্যবয়সী মহিলা প্রশস্ত উঠোনে পায়চারি করছিল।
ওদের এগিয়ে আসতে দেখে তিনি এইবার বলে উঠলেন, কাকে চাই? অনিরুদ্ধ এইবার দুহাত জড়ো করে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি অখিলেশ ভদ্র। অবিনাশবাবু কি ঘরে আছেন? আমার তার সাথে একটু দরকার ছিল, একটু ডেকে দিলে ভালো হয়। ভাস্কর খানিকটা অবাক হয়ে গেল, কারণ অনিরুদ্ধ এইভাবে নিজের আসল নামটা ঢাকলো কেন? তারপরেই তার মনে পড়ল যে অবিনাশবাবুর মৃত্যুর আগে তাদের পরিচয় গোপন করার নির্দেশ দিয়েছিলেন। ভাস্কর প্রথমে অবাক হয়েছিল বটে, তবে বাইরে তার অবাক হওয়ার কোনো অভিব্যক্তি ফুটে উঠল না। পাছে সেই মহিলা সন্দেহ করে, ওই ভদ্র মহিলা কিন্তু মোটেও বিস্মিত হলেন না। চশমাটা ঠিক করতে করতে বললেন, না, উনি তো এখন শহরে গেছেন। কখন ফিরবেন তারও তো কোনো ঠিক নেই। কোনো বিশেষ দরকার ছিল নাকি? হ্যাঁ, উনি আমাকে আসতে বলেছিলেন, তাই আমি এসছিলাম। এইবার অনিরুদ্ধ আশেপাশে তাকিয়ে বেশ মুগ্ধ হয়ে বলল, বাহ, আপনার বাড়িটা সত্যি দেখার মতো। কলকাতা শহরে এমন বাড়ি আর দেখাই যায় না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমরা একবার পুরো বাড়িটা ঘুরে দেখতে পারি? আসলে আমরা ইতিহাসের ছাত্র ছিলাম তো, তাই পুরনো জিনিসের ওপর অত্যাধিক টান বেশি আমাদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন। বাড়িটাই তো দেখবেন, এ আবার এমন কি বড় কথা? ওরা ঘুরে ঘুরে এমন ভাব করে বাড়িটা দেখতে লাগলো যেন এর আগে কোনোদিন এমন বাড়ি দেখেনি। বাড়িটা দেখতে দেখতে নিচু স্বরে অনিরুদ্ধ বলল, ভাস্কর, তোর নাম চন্দ্রশেখর। আমরা এই বাড়িটা দেখে রাখছি, কিন্তু ভুলেও নিজের আসল নাম বলবি না, কেমন? ঘুরে ঘুরে বাড়িটা দেখছে এমন একটা সময় একটা জায়গায় এসে পড়লাম যেখানে বাগান মতো আছে। একজন মালি পাইপ নিয়ে গাছে গাছে জল দিচ্ছিল। আমরা দুজনেই দুতলা থেকে একজনকে উঁকি মারতে দেখলাম। লোকটার চোখে কালো ফ্রেমের চশমা, পরনে একটা দামি পাঞ্জাবি, আর চুলটা ব্যাক ব্রাশ করে উল্টো করে আঁচড়ানো। লোকটা আমাদের দিকে তখনও দেখেনি। অনিরুদ্ধ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। এমন সময় টেলিফোনটার বেলটা আবার বেজে উঠল, আর ফোনটা ধরতেই রেলিংয়ের ধার থেকে ওই লোকটা সরে গেল। অনিরুদ্ধ ভাস্করের কানে কানে বলল, কি মনে হচ্ছে দেখে শুনে? ভাস্কর কিন্তু কিছুই বলল না। বারান্দার কাছেই রাখা ছিল ওই ফোনটা, সেটা ধরে ওই লোকটা কথাবার্তা বলছিল। আর অনিরুদ্ধ বাগানটা ঘুরে ফিরে দেখার ফাঁকে ফাঁকে সব কথা যে কান খাড়া করে শুনছিল, সেইটা তার হাঁটা চলা দেখেই বোঝা যাচ্ছিল। বাড়িটা ঘুরে দেখা হয়ে গেলে ওরা একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে অবিনাশ বাবুর ঘরে ঢুঁ মারল। আর ওইখানে খাটের তলায় কিছু ভাঙা কাঁচের চুরির অংশ দেখতে পেল। অনিরুদ্ধ আবার সতর্ক গলায় বলল, দেখ তো কেউ আসছে কিনা, আমি এইদিকে ঘরটা দেখে নিই। ভাস্কর বাইরে লক্ষ্য রাখতে রাখতেই অনিরুদ্ধ ওই টুকরোগুলো একটা কাগজের খামে ভরে বেরিয়ে এলো। আর দাঁড়িয়ে থাকা ঠিক না মনে করে ভাস্কর আর অনিরুদ্ধ এইবার বেরিয়ে এলো। কিন্তু ওই বাড়িটার দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছিল তারা। বাড়িটা থেকে অনতি দূরেই একটা রেস্তোরাঁ ছিল, যেখানে বসে চায়ের পর চা খেয়ে ওরা দুজন প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করল। কি কারণে যে অনিরুদ্ধ এমনভাবে অপেক্ষা করছে সেটা ভাস্করের বোধগম্য হচ্ছিল না। এবার অনিরুদ্ধ উঠে গিয়ে পাশেই যে পাবলিক টেলিফোন বুথ ছিল সেখানে কি সব কথা বলতে শুরু করলো। কথা শেষ করে যখন অনিরুদ্ধ বেরিয়ে আসছে তখন ভাস্কর চেপে ধরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো? আমার কথা কি ভুলে যাচ্ছ নাকি? কিছুই বলছো না, শুধু নিজের খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছ, কি ব্যাপার? না রে ভাস্কর, তেমনটা নয়। আসলে কাঁটায় কাঁটায় 4টে বাজার পর আমায় একবার থানায় ফোন করার কথা ছিল। আদেও ওই গাড়িটার সন্ধান ওরা পেয়েছে কিনা সেটা তো জানতে হবে বই কি, তাই না? ওই কারণেই আমি জিজ্ঞাসাবাদ করছিলাম। সব কাজ গোপনে করতে হবে, আমার অনুমান সর্বদা সত্যিই হয়। আচ্ছা, ওই যে লাশটা ওরা নিয়ে গেল, সেইটা কি কেউ নিতে এসেছিল? এখনো অবধি কেউ নিতে আসেনি, আর আসলেও তার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছি। প্রায় ঘন্টা চারেক টানা একভাবে বসে অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন রাত হয়ে এলো
তখন দেখা গেল একটা পুলিশের জিপ গাড়ি এদিকে আসছে। অনিরুদ্ধ থানার ওসিকে ঠোঁটে আঙুল দেখিয়ে চুপ থাকার নির্দেশ দিলেন। ওসি সাহেব এইবার বলে উঠলেন, তো অনিরুদ্ধ বাবু, আমরা এইখানে অপেক্ষা করছি কেন? তোমার কি মনে হয় ওই খুনি আবার আসবে এই বাড়িতে? অনিরুদ্ধকে কোনো কথা বলতে হলো না। অন্ধকারে আড়ালে দাঁড়িয়েই সব কিছু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। আর শুধু তাই নয়, ওটা দেখেই ভাস্কর হতচকিত হয়ে গেল। যে গাড়িটা এসে দাঁড়িয়েছে তার নাম্বার প্লেটের নাম্বার দেখা যাচ্ছে না। তাতে আলাদা করে কেউ যেন টেপ মেরে রেখেছে। আর ওই গাড়ি চালক থামল একদম বাড়ির থেকে কিঞ্চিত দূরত্বে। এও দেখা গেল যে গাড়ির চালক সে মুখে ঢাকা দিয়ে রেখেছে, আর তার হাতে একটা রিভলভার। সে একবার হর্ন বাজিয়ে কাকে যেন ইশারা করল। ঘড়িতে তখন বাজে রাত 9টা। জায়গাটা এমনিতেই পল্লী মতো, ফলে এখানে অন্ধকার ঘনিয়ে এলে রাস্তায় মানুষের চলাচল কমে যায়। তাদের চোখের সামনে দিয়েই একজন বিরাট সুটকেস হাতে নিয়ে নেমে এলো। ভাস্করের মাথা ঘুরে গিয়েছিল এই ভেবে যে এই ব্যক্তি, অর্থাৎ যাকে খানিক আগেই ওরা দেখেছিল রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে, সে এত রাতে কোথায় যাবে? সামনে দাঁড়িয়ে থাকা দুজন খুব খাটো গলায় কথা বলছিল, তাই তাদের নাগাল অবধি কথাগুলো আসছিল না। এইবার অনিরুদ্ধ ওসি সাহেবকে গাড়িটা ফলো করার নির্দেশ দিল, আর তারপরেই ওরা উঠে বসল। অনিরুদ্ধ নিজের পাঞ্জাবির পকেট থেকে রিভলভারটা বার করে তাতে গুনে গুনে কয়েকটা গুলি লোড করল, আর ওই গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ওই গাড়িটার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে শুরু করলো। গাড়িটা সবশেষে যেখানে গিয়ে দাঁড়ালো সেই জায়গাটার কথা অনিরুদ্ধ আগেই ভাস্করকে বলেছিল। এটা সেই জায়গা যেটার কথা বিজ্ঞাপনে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল। গাড়িটা দরজার মুখোমুখি এসে থামল। ভিতর থেকে দরজা খুলে দিল একজন মেয়ে। তারপর ওরা দুজন গাড়ি থামিয়ে ঢুকে গেল ওই হানা বাড়ির মধ্যে। ভাস্করদের জিপ গাড়িটাও থামলো একটা বেল গাছের নিচে। এবার অনিরুদ্ধ কিছু দূর গিয়ে টেলিফোন বুথ থেকে কাকে যেন ফোন করলো, আর ফিরে এসে ওসি সাহেবকে বলল, পকেটের পিস্তলটা তৈরি রাখুন, কেননা এইখানে নিরস্ত্রভাবে ঢোকাটা একদমই ঠিক নয়। আপনি আসুন আমার সঙ্গে। ওরা বেশ কয়েকজন ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। একটা লণ্ঠন জ্বলছে, চেয়ারে বসে আছে দুজন মুখোমুখি। ঠিক তার পাশেই একটা মেয়ে। মেয়েটা এক মনে কি যেন করছিল। তাদের মধ্যে একজনকে চেনা লাগলো। খালি গায়ে সন্ডা মার্কা একজন লোক বসে বসে টাকা গুনছে, আর ঠিক তার সামনে বসে আছে অবিনাশবাবুর বাড়িতে দেখা সেই ব্যক্তিটি। নামটা ঠিক জানা ছিল না যদিও। ভাস্করের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ওই লোকটা এইখানে কি করছে। সে এবার বলল, যাক বাবা, মামাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, এতে শান্তি পেলাম। মালতী যে ধরা পড়েনি এটাই রক্ষে। কিন্তু কিছুতেই উইলটা খুঁজে পেলাম না। ওই লোকটা থাকার জন্য কিছুতেই তার সম্পত্তি হাত করতে পারছিলাম না। আপনি ভালো করেছেন যে ওই গাড়ির চালককে কাজে লাগিয়েছেন। এখন ধরা পড়লেও আমার কাজ অবধি পৌঁছাতে পারবে না। এই কেসে সরাসরি আমার ফাঁসবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে এই ঠিকানাটা কাউকে আর বলবেন না, কেননা কানে আসছে যে পুলিশ খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। ধরা পড়লেই জেল হবে লম্বা মেয়াদের। এইবার অনিরুদ্ধ দরজাটা ঠেলে বলে উঠল, শুধু জেল নয়, ফাঁসিও হতে পারে। আচমকা প্রবেশের ফলে ওই তিনজনেই চমকে উঠে পড়ল। অনিরুদ্ধ এইবার নিজের বন্দুকটা তাক করে রইল 3 আসামির দিকে। তারপর অবিনাশবাবুর ভাগ্নের দিকে তাকিয়ে ক্রুদ্ধভাবে বলে উঠল, আপনি আপনার হাতের অস্ত্র ফেলে দিন। আর হ্যাঁ, আপনি যে আপনার মামার হত্যার জন্য দায়ী সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দিতে হবে না। আর এই যে মালতী, যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু হাতে হাত করা পড়বে। তোমার ওপরেও কিন্তু চার্জ হবে। তুমি কেন ওই দিন গলা টিপতে গিয়েছিলে? মেয়েটা এবার চিৎকার করে বলে উঠল, কি প্রমাণ আছে যে আমি গিয়েছিলাম? তোমার হাতের ওই কাঁচের ছুরির টুকরো পাওয়া গিয়েছে, এই দেখো। অনিরুদ্ধ তার পকেট থেকে একটা খাম বের করলো। সেই খামের মধ্যে থেকে একটা টুকরো বার করলো।
এবং পুলিশের কর্মকর্তার সাথে সাথে সকলে দেখল মালতীর হাতের চুড়ির রঙের সাথে এই টুকরোটা একদম এক। মালতী মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। সে কেঁদে বলে উঠল, আমি কিচ্ছু জানি না, আমি এসব টাকার জন্য করেছি, আমি কিচ্ছু জানি না। অনিরুদ্ধর কথা শুনে ওই সন্ডা মার্কা চেহারার লোকটা ফুঁ দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেই অনিরুদ্ধর বন্দুক গর্জন করে উঠল আর একটা আর্তনাদ করে ওই লোকটা চেয়ারে পড়ে গেল। তার হাত থেকে রক্ত বেরোতে শুরু করলো। অবিনাশবাবুর ভাগ্নে এবার বলে উঠল, কি প্রমাণ আছে যে আমি খুন করিয়েছি? প্রমাণ নিশ্চয়ই দেব ইন্সপেক্টর বাবু। এই দুজনের হাতে হাত করা পড়া, মালতীর জবানবন্দি থেকেই সবকিছু প্রমাণ হবে। যথারীতি তাই করা হলো। আর তারপর নিজের বুক পকেট থেকে বের করলো ওই গোলাপি রঙের কাগজটা। ওটা বার করে অবিনাশবাবুর ভাগ্নের দিকে তাকিয়ে বলল, এটা কি চেনেন? এটা সেই রসিদ যেটা আপনি ইচ্ছে করে নিজের মামার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়েছিলেন। ফলে ওটা দেখে গাড়ির চালক চিনে নিতে পেরেছিল কাকে হত্যা করতে হবে। আর আপনার এখান থেকে খুনের পরোয়ানা নিয়ে ঝি সেজে এসছিল এই মহিলা মালতী, নামটাও তো ভাড়াটে। প্রথমে সে আপনার মামাকে অজ্ঞান করে দিয়ে ঘরময় তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেছিল সেই উইলটা, যেটা আপনার মামার দেরাজেই ছিল। কিন্তু আপনার জন্য জানিয়ে রাখি, ওটা তিনি জেনে বুঝেই ওখানে রেখেছিলেন। কিন্তু ওই দলিলটা নকল, কেননা আমি আপনার ঘরে ছদ্মনাম ভারিয়ে ঢুকে দেরাজটা ভালো করে দেখেছিলাম। সেখানে লাল কাপড়ে জড়ানো ওই দলিলটা সর্বৈব মিথ্যে জাল দলিল। হয়তো তিনি আপনাকে সন্দেহ করেননি, কিন্তু সতর্কতার কারণেই ওই কাজ তিনি করেছিলেন। আসলটা তিনি অন্যত্র সরিয়ে রেখেছেন। আর কোনো কথা সরছিল না অবিনাশবাবুর ভাগ্নের মুখ থেকে। সেইবার সত্যি চুপ মেরে গিয়েছিল। বাইরে আরেক দল পুলিশ এসে ততক্ষণে বাড়িটা ঘিরে ফেলেছে। পুলিশ ওখান থেকে দুজনকে ধরে নিয়ে জিপে তুলল। ঘরের মধ্যে মালতীকে ঘিরে সকলে বসল। জেরা করার পর জানা গেল যে ওই বিজ্ঞাপন দেখে অবিনাশবাবুর বকাটে ভাগ্নের মনে জেগে উঠেছিল মামাকে খুন করার প্রবৃত্তি। সে জুয়াখোর। মামার কাছে টাকার দরকারে তার মাঝে মধ্যেই যাওয়া আসা ছিল, কিন্তু সর্বদা টাকা মিলত না। তাই সে ওই বিজ্ঞাপন দেখে ডাকযোগে টাকা দিয়ে মামাকে খুন করার আবেদনপত্র দিয়েছিল। আর অবিনাশবাবুর ভাগ্নে টেলিফোন করে সর্বদা খবর দিত সেই কিলারকে। এখানকার দলবদ্ধ লোক সর্বদা তার মামার ওপর নজর রাখত। মালতী সেই দিন অবিনাশবাবুর ঘরে তাকে খুন করার চেষ্টা করে অবিনাশবাবুকে অজ্ঞান করে ফেলে। সেই সময় সিঁড়ির ধাপে কারোর পায়ের শব্দ শুনতে পেয়ে পালিয়ে যায়। দেরাজ খোলার সময় তার হয়নি। সে নিজেও দোষের দায়ে ওইখান থেকে পালিয়ে আত্মগোপন করেছিল। আর শুধু তাই নয়, আড়াল থেকে লক্ষ্যও রেখেছিল। তিনি যে কলকাতায় যাচ্ছেন সেটা জানিয়েও দিয়েছিল। ফলে আমাদের বাড়ির কাছেই ওই গাড়ির চালক অপেক্ষা করছিল। সেই দেখেছিল অবিনাশবাবুর পকেটে একটা লাল রঙের রশিদ। তার বুক পকেটে ছিল অবিনাশবাবুর ছবি, যেটা তার ভাগ্নে প্রথমেই ডাকযোগে পাঠিয়ে দিয়েছিল। সবকিছু সুরাহা হওয়ার পর মালতীকে পুলিশ গ্রেপ্তার করল। আমরা ফিরে এলাম এবং একে একে সকলেই ধরা পড়ল। পরদিন আবার গেলাম অবিনাশবাবুর বাড়িতে। গিয়ে শুনলাম যে তার বিধবা দিদি সব কিছু জানে। তিনি নিজের ছেলের কথা শুনে বেশি দুঃখ পেয়েছেন। ভাস্কর অনিরুদ্ধকে জিজ্ঞেস করল, তাহলে আসল দলিলটা কই রাখা? বাড়ির পেছনে যে আমবাগানটা আছে সেইখানেই ওই দলিলটা একটা বাক্সের মধ্যে রাখা আছে। কনস্টেবলকে গিয়ে ওই জায়গাটা খুঁড়তে বল, তাহলেই পেয়ে যাবে। তিনজন কনস্টেবল গিয়ে সত্যিই ওইখানে খোঁড়াখুঁড়ি করলো। আর অনেকটা মাটি কুপিয়ে দেখা গেল একটা কাঠের চৌকো বাক্স। সেটা হাতে নিয়ে খুলতেই বেরিয়ে পড়ল একটি পলিথিনে জড়িয়ে রাখা জিনিস। পলিথিনের আস্তরণ খুলে বেশ দামি কাগজে লেখা দলিলটা বেরিয়ে পড়ল। আর ওইটাই অবিনাশবাবুর বিধবা বোনের হাতে দিয়ে সে বলল, এই হচ্ছে আসল দলিলটা, যেটা অবিনাশবাবু আপনার ছেলের ভয় লুকিয়ে রেখেছিলেন। এ নিন। আর ওইখানে দাঁড়ালো না। তাড়াতাড়ি বিদায় জানিয়ে ওরা বাড়ির পথ ধরল। তুমি জানলে কি করে যে ওই দলিলটা ওইখানেই রাখা ছিল? প্রথমেই বলি, আমি বাগান ঘুরতে ঘুরতে ওই গাছতলার সামনে যখন গিয়েছিলাম, তখন মাটিটা দেখে আমার মনে হয়েছিল যে ওই জায়গাটা খোঁড়া হয়েছে। আর শুধু তাই নয়, মাটিটা ভালোভাবে বোঝানো হয়নি। আর আরেকটা কথা,
এই যে অবিনাশবাবু যেদিন আমাদের বাড়িতে এলেন, ওই দিন তার ধুতিতে মাটির দাগ লেগেছিল। এইভাবেই 2 2 4 করে দিলাম, ব্যাস। অনিরুদ্ধর বুদ্ধি দেখে ভাস্কর সত্যি খুব অবাক হয়ে গেল। সূত্রবিহীন একটা কেস যে এইভাবে সুরাহা করা যায় সেটা তাকে দেখেই সে বুঝল। এই তদন্ত সমাধান করার বেশ কিছুদিন পর অনিরুদ্ধর নামে একটি মানি অর্ডার এলো, যেখানে অনিরুদ্ধকে অবিনাশবাবুর বোন এই হত্যা রহস্য সমাধানের জন্য উপযুক্ত পারিশ্রমিক প্রদান করেছিলেন।